ভারতে আইপিএল শুধুমাত্র একটা টুর্নামেন্ট নয়, একটা উৎসব। আর হবারই কথা, কারণ এই দেশে ক্রিকেট একটা ধর্ম আবেগ। দেশ বিদেশের নামি অনামি তাবর তাবর প্লেয়াররা এই ক্রিকেট লিগে অংশগ্রহণ করে। আর আলটিমেট এন্টারটেনমেন্ট দেয়, আর তার সাথে চলে দেদার জুয়া। আমি শুধু কোনো ক্লাবে বা হাউসে বসে বাজি লাগানো বা অনলাইন সাট্টার কথা বলছি না, সব ধরনের জুয়ার কথা বলছি, যেটা অনেকেই নিজেরাই খেলেন বা বন্ধুদের খেলতে দেখেছেন। এবং এটা খেলার জন্য এনকারেজ করে আমাদের প্রিয় খেলোয়াড় এবং অভিনেতারা। তারা বলে সবকিছু ছেড়ে টিম বানাও, খেলো দিমাগ সে। আপকি টিম মে কौन? आपकी टीम में कौन? কোটি কোটি যেত, আপনি জিতবেন কি গ্যারেন্টি নেই, কিন্তু এই ক্রিকেটাররা খেলেও কোটি কামাবে, অ্যাড দিয়েও কামাবে, সেলিব্রিটিরা কামাবে, টিম মালিকরা কামাবে, বিসিসিআই কামাবে, আর দেশের গরিব যুব সম্প্রদায় সর্বস্ব খোয়াবে। এবার অনেকেই বলতে পারে, এটা যদি জুয়া হয় তবে গভর্নমেন্ট বন্ধ করছে না কেন? এটা একটা স্কিল, এটা খেলতে মাথার প্রয়োজন হয়, স্ট্র্যাটেজি লাগে। তাহলে একবার জাস্ট ভাবুন, যে সব ক্রিকেটাররা রিটায়ার হয়ে গেছে বা খেলার সাথে যুক্ত, রঞ্জি বা অন্যান্য ক্লাবে খেলে বা কমেন্টেটার্স, তাদের তো ক্রিকেট বিষয়ে অগাধ জ্ঞান। তারা এইসব ছেড়ে তো প্রতিদিন একটা করে টিম বানাতে পারে, পার ডে কোটি কোটি টাকা আয় করে নিতে পারে। কিন্তু করে কি? বরং আপনি দেখবেন আর্ন করা কেউ একজন 2-1 কোটি জিতেছে, যাকে কেউ চেনেই না। আপনি শুনে থাকবেন জুয়া বা বেটিং ইলিগাল, অথচ হাজারো অ্যাপস মার্কেটে রমিয়ে চলছে সরকারের নাকের ডগায়। বিভিন্ন রাজ্য সরকার নিজের লটারি পর্যন্ত চালায়। আপনি পাড়ার মোড়ে 4 জন মিলে তাস খেলুন টাকা নিয়ে, পুলিশ দেখলে তুলে নিয়ে যাবে, অথচ লুডো খেললে নিয়ে যাবে না। কলকাতায় রেসের মাঠে টাকা লাগান, পুলিশ কিচ্ছু বলবে না, কিন্তু অন্যান্য রাজ্যে ধরবে। গোয়াতে গিয়ে ক্যাসিনো খেলুন, কিচ্ছু বলবে না, অথচ অন্য রাজ্যে এসব ব্যান। প্রতিদিন খবর আসছে কেউ না কেউ লোনে ডুবে গেছে, গেম অ্যাডিক্টেড হয়ে সুসাইড করে নিয়েছে, কোনো অ্যাকশন নেই। মানে এরকম কেন? কোনটা লিগাল আর কোনটা ইল্লিগাল? আমাদের দেশে এই নিয়ে ল কি বলছে? আপনি যে 11-এ টিম বানান, তো এটা কতটা ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা? কিভাবে এটা নেশায় পরিণত হয়? কিভাবে আপনাকে বোকা বানানো হয়? কোম্পানি কতটা লাভ করে? আর সরকার কেন চুপ এই বিষয়ে? সব বলবো। অনেকেই কমেন্টে গালাগালি দিতে আসবে, কারণ তারা সারাদিন এইসব নিয়েই পড়ে গেছে, রিয়ালিটিটা জানে না, তাই তাদেরও ভিডিওটা পুরো দেখা প্রয়োজন। আমাদের দেশে জুয়া বহু পুরনো একটা বিষয়। 4th সেঞ্চুরি বিসি থেকে পপুলার। তখন পাশা খেলা হতো, মহাভারতের যুদ্ধ হয়ে গেল এই পাশা খেলা বা জুয়ার চক্করেই। বহু পরে মোগলরা আসে, তারাও জুয়া পছন্দ করত। আকবর মোরগ লড়াই পছন্দ করত। এরও বহু পরে ব্রিটিশ আসে, যারা ক্রিকেট, হর্স রেসিং এর মতন খেলা ইন্ট্রোডিউস করে ভারতে। আর যত রকম খেলা তত রকম জুয়া, তত বেশি টাকাও লাগাতে শুরু করলো লোক। শুরু হলো সাট্টা, গ্যামলিং। আর এগুলো এত পরিমাণে বেড়ে গেল যে ব্রিটিশ প্রশাসনের হাতের বাইরে চলে গিয়েছিল সব। মারপিট, লুটপাট হতো গ্যামলিং হাউসগুলো। এই সবে লাগাম টানতে 1867-তে রিপাবলিক গ্যামলিং অ্যাক্ট নিয়ে আসে ব্রিটিশ। এতে গ্যামলিংকে ব্যান করে দেওয়া হয় এবং বলা হয়, যদি কোনো স্কিল বেসড গেম হয় সেটা লিগাল, মানে মাথা খাটিয়ে যদি খেলতে হয়, ভাগ্যের ব্যাপার না হয়, তবে সেটা লিগাল। আর সেই থেকে এখনো একই আইন চলে আসছে। তবে যেহেতু স্বাধীনতার পর এই অ্যাক্টকে 7th শিডিউলের মধ্যে আনা হয়, তাই বিভিন্ন রাজ্য চাইলে নিজের আইন বানাতেই পারে এই বিষয়ে। সেই জন্য দেখে থাকবেন কোথাও হর্স রেসিং লিগাল, তো কোথাও পর্যটন কেন্দ্রকে উজ্জীবিত করতে ক্যাসিনো লিগাল, যেমন গোয়া, সিকিম, দামান এন্ড দিউ। আবার অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু, মেঘালয় এরকম কিছু স্টেটে রামি খেলা ইলিগাল, কিন্তু বাকি অন্য স্টেটে লিগাল। কিন্তু গ্যামলিং হাউস বন্ধ হলেও গ্যামলিং বন্ধ হয়নি। সবাই বিভিন্ন নতুন নতুন উপায়ে জুয়া করাচ্ছিল। এগুলো নিয়ে কোর্টে কেস উঠলেও ছাড়া পেয়ে যাচ্ছিল সব, কারণ কোনো না কোনোভাবে সবাই প্রমাণ করে দিত যে এটা জুয়া নয়, এতে ভাগ্যের বা লাকের ব্যাপার নেই, এতে স্কিল লাগে, মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে স্ট্র্যাটেজিক্যালি খেলতে হয়। শুধু পাবলিক প্লেসে টাকা লাগিয়ে কেউ কোনো গেম খেলতে পারবে না, এই নিয়মটাই রইল। এদিকে লটারি নিয়ে অনেক করাপশন, মারপিট, লুটপাট শুরু হতে 1998-তে দ্য লটারিজ রেগুলেশন অ্যাক্ট আনে সরকার, যেখানে দেশে ইলিগাল লটারি ব্যান হয়ে যায়। কিন্তু 13টা রাজ্য নিজের রাজ্য সরকার লটারি চালু করে দিল। আইনের কোনো ট্রান্সপারেন্সি ছিল না। এতদিন তো তাও টিভি বা অনলাইন আসেনি, এতেই এত প্রবলেম ছিল। অনলাইন অ্যাপ আসতে তা খুল্লা সব স্টার্ট হয়ে গেল। এরপর 2001 সালে স্টার স্পোর্টস আর ESPN মিলে সুপার সিলেক্টর অ্যাপ আনে।
কিন্তু তখন মোবাইল থোড়ি আজকের মতন সবার হাতে ছিল না, ইন্টারনেট ছিল সবার কাছে, তাই ফ্লপ হলো শো। বিদেশে ফ্যান্টাসি গেমের পপুলারিটি দেখে 2007-8 নাগাদ দেশেও চালু করা হলো। তখন 2007 T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া। 2008-এ IPL এর মতন মেগা ইভেন্ট স্টার্ট হচ্ছে ইন্ডিয়ায়, আর ধীরে ধীরে মানুষের হাতে মোবাইল ইন্টারনেটও আসছিল। অ্যাপগুলো প্রথমে ফ্রিতে খেলতে দিয়ে ক্যাশ প্রাইজ দেওয়ার লোভ দেখিয়ে নেশা ধরে দিত, তারপর সাবস্ক্রিপশন মডেল রাখতো। এইভাবে প্রচুর ইলিগাল ফ্যান্টাসি অ্যাপ দেশে ছড়িয়ে পড়লো। রেগুলেট করার কেউ ছিল না, কেউ কিচ্ছু বলছিল না। ফ্যান্টাসি গেমের মডেল বোঝানোর আগে ছোট্ট করে আপনাকে ক্যাসিনোর ব্যাপারটা বলি, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। লাস ভেগাসের নাম শুনেছেন, এছাড়াও বড় বড় দেশে নামি দামি হোটেলে রিসর্টে ক্যাসিনো রয়েছে, যার মধ্যে থাকে স্লট মেশিন। আপনি লিভার টানবেন, র্যান্ডম নাম্বার আসবে, 3টে নাম্বার মিলে গেলেই আপনি প্রাইজ জিতবেন। এছাড়াও টেবিল গেম দেখেছেন, অনেকে মিলে খেলে। রাউলেট গেম দেখেছেন, মনে হয় যে লাকের ব্যাপার, 50-50 চান্স আপনার জেতার, কিন্তু এখানে কোনো লাক অথবা স্কিল কোনোটারই ইনভলভমেন্ট নেই। এই গেমগুলোর স্ট্র্যাটেজি মেকানিজম এমনভাবেই তৈরি যে আপনি যাই করে নিন, ক্যাসিনো কোনো দিনই লসে যাবে না। আপনি মাঝে সাঝে একটু আধটু জিততে পারেন, যার জন্য আপনি মনে করেন আরও জিততে পারি, কিন্তু ওটাই ট্র্যাপ। যেটুকু জিতেছেন সেটাও হারিয়ে ফেলেন। ক্যাসিনো ডিলারের একটাই মোটো, আপনাকে ম্যাক্সিমাম টাইম ক্যাসিনোতে ধরে রাখা এবং সেই গেম অ্যাডিক্ট বানানো, যার জন্য বিভিন্ন সাইকোলজি ট্রিক ইউজ করে তারা। সব সময় কালারফুল লাইট জিনিসপত্র থাকে যা অ্যাট্রাক্ট করে। ক্যাসিনোতে কখনো জানালা রাখা হয় না, যাতে আপনি বাইরের জগতে কি হচ্ছে সেই সব ভুলে গেমে মগ্ন থাকেন, ডিস্ট্রাকশন না আসে। এক ধরনের সফট মিউজিক চলে এবং গেমিং মেশিনে এমন এমন ধরনের সাউন্ড হয় যেগুলো আমাদের মাথায় হ্যাপি কেমিক্যাল রিলিজ হয়। সব সি নোটে মিউজিক চলে। এছাড়াও এক ধরনের পারফিউম থাকে ক্যাসিনোতে, যেটা আপনাকে মগ্ন করে রাখে। কোনো ঘড়ি থাকে না, যাতে আপনার টাইমের ধারণা না হয় কতক্ষণ আছেন ভুলে শুধু গেমে ডুবে থাকেন সেটাই ইনসিওর করে। তাছাড়া স্লট মেশিনে লিভার থাকে আপনার হাতে, তাই আপনি মনে করেন যে গেমের কন্ট্রোল আপনার হাতে, এখানে কেউ নেই, আপনি লিভার টানছেন, কিন্তু সফটওয়্যার অ্যালগোরিদম আগে থেকেই সেট করা থাকে। মাঝে মাঝে আপনাকে জেতানো হয় যাতে আরও জিততে পারেন সেটা ফিল করেন। এছাড়াও বহু পন্থা অবলম্বন করা হয়, যার জন্য আপনি এই ধরনের গেমে অ্যাডিক্ট হয়ে পড়েন। আর অনেকটা সিমিলার ট্যাকটিক্স দেখা যায় অনলাইন ফ্যান্টাসি অ্যাপে। টিম বানানো হোক, রামি হোক, লুডো, পোকার, সব সেম। আপনি ভাবেন টিম আপনি বানাচ্ছেন, আপনি খেলছেন, গেম আপনার কন্ট্রোলে, ঘন্টা কন্ট্রোলে। এই ধরনের ম্যাক্সিমাম গেমিং অ্যাপে ডার্ক মোড থাকে না, সব লাল নীল সবুজ কালারফুল জিনিস থাকে। মাঝে মাঝে আপনাকে রিওয়ার্ড দেওয়া হয়, রেফারেল কোড থাকে, বন্ধুকে খেলালে পয়েন্ট পাওয়া যায়। এমন এমন নোটিফিকেশন আসে যে সেন্স অফ আর্জেন্সি তৈরি হয়, সিএসকে KKR ম্যাচ স্টার্ট সুন, বা বিভিন্ন লোভনীয় নোটিফিকেশন আসে, আপনাকে আপডেট রাখা হয়, ফোমো তৈরি করা হয়। এমন অনেক অপশন থাকে যা দেখে আপনি ভাবেন এটা স্কিলের গেম, যেমন ব্যাটসম্যান বোলারের স্ট্যাটস, লিগ টেবিল, পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট ইত্যাদি। এখানে লিডার বোর্ড থাকে, আপনাকে ফিল করানো হয় যে আপনি এতগুলো মানুষের মধ্যে এত র্যাঙ্কে আছেন, এরা পারলে আপনিও পারবেন। এই যে ভ্যালিডেশন, এগুলোই ইনডাইরেক্টলি এনকারেজ করে, আপনার মাথাকে চালনা করে। যারা ভিডিও দেখছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক খেলে তাই জানে, কিন্তু যারা জানে না তাদেরকে একটু শর্টে বলি ফ্যান্টাসি অ্যাপ কি। ধরুন এখন IPL চলছে, IPL ছাড়া অন্যান্য যে কোনো টুর্নামেন্ট বা লিগও হতে পারে। ক্রিকেট বাদে ফুটবল, রাগবি সব গেম থাকে। এখানে আপকামিং বা লাইভ ম্যাচে আপনি টিম বানাতে পারেন দুটো দলের মধ্যে থেকে প্লেয়ার চুজ করে নির্দিষ্ট পয়েন্টের ভিতর। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বাছবেন। এরপর আপনি যাদের পিক করেছেন তারা আজ কেমন পারফর্ম করছে তার উপর ডিপেন্ড করবে আপনার পয়েন্ট অনুযায়ী প্রাইস পাবেন। এবার ধরুন কোনো গেমে 10 জন 100 টাকা করে লাগিয়েছে, মোট হলো 1000 টাকা। এবার এর মধ্যে প্রথমেই পড়বে GST 28%, মানে 280 টাকা কেটে পড়ে থাকে 720 টাকা। এবার অ্যাপের মালিক এখান থেকে কিছু কাট খায়, এভারেজ 20%, তাহলে 144 টাকা বাদ দিলে পড়ে থাকে 576 টাকা। তার মধ্যে পড়ে TDS 30%, 172.8 টাকা বাদ দিলে পড়ে থাকে 403.2 টাকা। আর যে খেলছিল সে যেহেতু 100 টাকা দিয়েছিল, সেটা বাদ দিলে তার প্রফিট 303.2 টাকা। অ্যাপ ওনারের মোট প্রফিট 144 টাকা, আর সবচেয়ে বেশি সরকারের GST আর TDS মেলালে 452.8 টাকা। এটা এক্সাম্পল দিলাম, আসলে প্রতি ম্যাচে কত হাজার কোটি টাকার গেম চলে জাস্ট ইমাজিন। প্রতিটা ম্যাচে হাজারো ইভেন্ট, হাজারো রুম হয়। রাফলি যদি ধরা হয় সবচেয়ে মেগা ইভেন্টের যেটার উইনিং প্রাইস 1 কোটি টাকা, সেইখানে গড়ে 1.5 কোটি মানুষ পার্টিসিপেট করে। কম করে এন্ট্রি ফিস 49 টাকা ধরলে মোট ওঠে 73.5 কোটি টাকা, যার মধ্যে সরকারের কাছে যায় 33.28 কোটি টাকা আর কোম্পানির কাছে 10.58 কোটি। এটা জাস্ট একটা ম্যাচের একটা রুমের গল্প। এরকম কত রুম, কত ইভেন্ট হয় কল্পনা করতে পারছেন না।
শুধু একটা আইপিএল সিজনে 74টা ম্যাচ হয়, ওয়ার্ল্ড কাপে 48টা। এসব বাদেও সমস্ত লিগ, টুর্নামেন্ট, অন্যান্য স্পোর্টস মেলালে কত টাকা হয় কল্পনা করুন। আর এইসব টাকা কারা কামাচ্ছে? কেন্দ্র সরকার, রাজ্য সরকার, অ্যাপ মালিক, ক্রিকেটার, সেলিব্রিটি সব। আর এই টাকা আসছে কোথা থেকে? আপনার কাছ থেকে। হয় আপনি দিচ্ছেন বা বাবা মার কাছ থেকে নিচ্ছেন। আপনাকে বলছে খেলো দিমাগ সে, আপনাকে কাজ করতে হবে না, আমরা দেখে নিচ্ছি, তুমি সারাদিন টিম বানাও। আপনাকে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে ফুতুর করে তারা কোটি টাকা ছাপছে, আর দু একজন অল্প আদ্র জিতে গেলেই সবাই ভাবে আমিও পারবো, ব্যাস ফেসে গেল। আপনার জেতার সম্ভাবনা খুব খুব কম। একটা মেগা ইভেন্ট জেতার প্রবাবিলিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাও রাফলি 0.00001%। অনেকেই একটা জায়গায় 2-3টে টিম বানায়, ভাবে জেতার চান্স বেশি, উল্টে তারা আরো বেশি হারে। সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশীকে মিলিয়ে কয়েক লাখ, এমনকি 1 কোটি লোক জোগাড় করে পারমুটেশন কম্বিনেশন করে টিম বানালেও আপনার জেতার চান্স প্রায় নেই। এবার একটা গল্প শুনুন। একজন আর্মি অফিসার, বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং, একা একা সময় কাটে না, বোর হয়। 2018-তে এক বন্ধু বলে 11 নামে একটা অ্যাপ আছে, ওতে টিম বানা, 50 টাকা দিয়ে শুরু করতে হয়, আর জিতলে তো কোটি টাকা পেয়ে যাবে। 50-100 টাকা থেকে শুরু হয়, কিন্তু সেটা কখন যে 1000 থেকে লাখে পৌঁছে যাবে ধরতে পারবেন না। যেদিন খেলা থাকে না সেদিন মন খারাপ, কিছু টাকা জিতলে আরো বেশি টাকা জেতার ইচ্ছে, আর হেরে গেলে যত টাকা লস হয়েছে সেটা রিকভারি করার চেষ্টা। এইভাবে সমস্ত সেভিং শেষ, লোন নিয়ে দেউলিয়া, কয়েকদিনে দেখতে দেখতে 35 লাখ টাকা ঋণের বোঝা। রেল লাইনে করতে যাচ্ছিল, তখন ইউনিটের কিছু লোক বাঁচিয়ে ক্লিনিকে দেয়। কলকাতার সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে 20 দিন ট্রিটমেন্টে থাকার পর কিছুটা ঠিক হয়। এইটা শুধু একজনের কেস নয়, হাজারো কেস রয়েছে। আপনি অথবা আপনার আশেপাশে কাউকে এগুলোর মধ্যে কোনো একটা খেলতে ডেফিনেটলি দেখেছেন। আমি নিজে 3rd ইয়ারে পড়ার সময় 2018-তে ইনস্টল করে 2 দিন খেলেছিলাম। আসল কেস বুঝতেই আনইনস্টল করে দিই। আপনি এমন কাউকে চিনে থাকবেন যারা টাকায় ডুবে গেছে। বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রতে এই ধরনের গেম থেকে অ্যাডিকশন ছাড়াতে লোক রিসেন্ট ইয়ার্সে বেড়ে গেছে। 2-3টে সিটিংয়ের পর লজ্জায় আসে না, আর তার চেয়ে বেশি লোক নিজেরা জানেই না যে তাদের নেশা হয়ে গেছে এইটা খেলা। এই নেশায় জড়ানো সহজ, কিন্তু বেরোনো কঠিন। কিন্তু এটা নেশায় পরিণত হয় কেন? 1. লো এন্ট্রি ব্যারিয়ার্স। আপনার কাছে একটা জাস্ট মোবাইল আর তাতে ইন্টারনেট দরকার। এন্ট্রি ফি 50 থেকে 100 টাকা, কোথাও আবার বোনাস দেয়, রেফারেল কোড থাকে। এইসব করে ফ্রিতেই এন্ট্রি ফিস প্লাস বোনাস পয়েন্ট দেয়। তাই যে কেউ, ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই পার্টিসিপেট করে। 2. মার্কেটিং। আমাদের দেশে যাদের রীতিমতো পুজো করা হয়, ধোনি, বিরাট, রোহিত, গিল, হার্দিক, সৌরভ, সেহবাগ, কেউ বাদ নেই। এদিকে শাহরুখ, আমির, শাহিদ কাপুর, নেহা শর্মা, তামান্না ভাটিয়া থেকে শুরু করে বিভিন্ন ইনফ্লুয়েন্সার অনেকেই। এরা সারাক্ষণ যদি আপনাকে বলে সব কিছু ছেড়ে টিম বানাও, এত টাকা যেত, মোবাইলে, ব্যানারে, নিউজ পেপারে, টিভি অ্যাডে, ভিডিওতে, সব জায়গায় বলতে থাকলে কত মানুষ ইনফ্লুয়েন্স হবে ভাবুন। 11-এর 2024-এর গ্রস রেভিনিউ 6000 কোটি টাকা, যার মধ্যে 3000 কোটি টাকা শুধু মার্কেটিং করে। আমির খান রণবীর কাপুরের অ্যাডটাতে 25 কোটি টাকা খরচ করেছে। পার ডে 10 কোটির উপর খরচ করে আপনার ফেভারিট ক্রিকেটারকে দিয়ে, বিজ্ঞাপন দিয়ে আপনাকে খেলতে ইনফ্লুয়েন্স করার জন্য। 3. ইন্টেলিজেন্স বায়াস। আমাদের দেশে ম্যাচের পরদিন চায়ের দোকান থেকে স্কুল, কলেজ, বাসে, ট্রেনে, সোশ্যাল মিডিয়ায় বড় বড় ক্রিকেট বোদ্ধা পেয়ে যাবেন। সবাই সব জানে, এরকম মারতে পারতো, ওরকম মারতে পারতো, একে খেলাতে পারতো, ওকে বসাতে পারতো, সবাই এক্সপার্ট। সবাই ভাবে এতদিন ধরে খেলা দেখছি, একটা টিম বানাতে পারবো না, এটুকু জ্ঞান নেই, আমিও খেলবো। আর এই কোম্পানিগুলো সেটাই চায় যে তুমি খেলো। আর আমাদের মনে হয় ও 10 টাকা জিতেছে, আমি কম করে 100 তো জিতবই, ও পারলে আমি তো আরো বেশি জিততে পারবো। 4. ফিয়ার অ্যান্ড গ্রিড। যে একবার 100 টাকা জিতবে সে ভাববে এরপর তো আমি 500 টাকা জিততে পারি, 500 জিতলে ভাবে 1000 জিততে পারি, কিন্তু 100 থেকে 500-তে আসতে হয়তো কয়েক হাজার টাকা হেরে বসে আছে সে। রিওয়ার্ড পেলেই প্রিভিয়াস লস ভুলে যায়, আর এই চ্যাপে আটকে যায়। 5. ডোপামিন হরমোন। আমি এই ভিডিওতে ডোপামিন হরমোনের কথা ডিটেলসে বলেছিলাম। এটা একটা সুখী হরমোন, যেটা রিলিজ হলে আপনার আনন্দ লাগে। যেটা করে সে আনন্দ পেল সেটা বারবার করতে ইচ্ছা করবে। আজ সিএসকের ম্যাচ, তো কালকে কেকেআরের ম্যাচ, তো পরশু আরসিবি, তো পরদিন মুম্বাই ইন্ডিয়ান্স। টিম বানানোর জন্য ওয়েট করে লোক, কবে খেলা হবে। যখন আইপিএল শেষ হবে তখন মন মেজাজ খারাপ হয়ে যায়। তখন ক্রিকেট ছেড়ে যে লিগ চলছে, সে কাবাডি হোক, রাগবি হোক, ফুটবল, ভলিবল, বেসবল, কোনো নলেজ থাকুক বা না থাকুক, টিম বানাতে হবে, ম্যাচ জিততে হবে, টাকা কামাতে হবে, নেশা হয়ে যায়। এতে প্রবলেম কি? এক তো ফাইন্যান্সিয়াল লস, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা ছিল কয়েক বছরের মধ্যে দেখতে দেখতে সব শেষ। যারা নতুন নতুন খেলছে বা 1-2 বছর অল্প আদ্র খেলেছে, ভাবছে আমি তো মজার জন্য খেলি, 2-3 বছর যাক, কাউকে এতটাও ওয়েট করতে হয় না। তারপর লোন, আর সেটা রিকভার করতে করতে বাকি জীবন শেষ। তাছাড়া প্রোডাক্টিভিটি লস।
একবার এইসব অ্যাপের নেশা লেগে গেলে আপনার কাজ বাজ সে অফিসের হোক বা নাচ গান আঁকা বিজনেস কিছুতেই মন বসবে না, মন চঞ্চল থাকবে, স্থির হবে না, কিছুতেই শান্তি পাবেন না, খালি চিন্তা থাকবে আজ কার খেলা, কাল কার খেলা, পিচ রিপোর্ট কি, ওয়েদার রিপোর্ট কি, আজকে খেলছে না, কারা স্কোয়াডে আছে, কার ফর্ম কেমন। যদিও এইসব কিছুই কাজের নয়, তবুও এইসব নিয়েই আপনি ভাববেন, ওয়েট করে থাকবেন গেম শুরু হবার, তার গ্রোথ আটকে যায় যে হয়তো জীবনে বেটার কিছু করতে পারতো। আর লস অফ লাইফ, যখন কারোর 10,000 টাকা মাসে স্যালারি হয় আর 10 লাখ টাকা ধার হয়ে যায়, তখন সেই ঋণের বোঝা কাঁধে মানুষটা বুঝে যায় জন্মে শোধ হবে না টাকাটা, ডিপ্রেশনে যায়, বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে দূরে থাকতে শুরু করে, সমাজের নাম খারাপ হয়, দরজায় পাওনাদাররা কড়া নাড়ে, তখন একটাই পথ পড়ে থাকে। এবার এত কিছুর পরও এসব বন্ধ হচ্ছে না কেন? টাকা। 2023-এ ইন্ডিয়াতে অনলাইন গেমের মার্কেট সাইজ ছিল $2.2 বিলিয়ন, সেটা 2029-এ গিয়ে $9.1 বিলিয়ন এস্টিমেট করা হচ্ছে। এই সেক্টরে বড় বড় স্টার্টআপ হয়েছে, যাদের মধ্যে দুটো ইউনিকর্ন রয়েছে, Team 11, PL। আপনি কত আর জেতেন, এদের রেভিনিউ আর প্রফিট শুনবেন? Team 11-এর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এর রেভিনিউ 6,384 কোটি, গত বছরের তুলনায় 66% বেশি, আর প্রফিট 188 কোটি, যা 32% জাম্প। 2023-এর ডেটা অনুযায়ী অফিসিয়ালি 220 মিলিয়ন ইউজার রয়েছে, মানে 22 কোটি মানুষ শুধু এই অ্যাপটা খেলে। লোকে মরছে, দেনায় ডুবছে, এত খবর সামনে আসছে দেখে এই ফ্যান্টাসি অ্যাপ কোম্পানিগুলো ভাবলো কিছু করা যাক, না হলে যে কোনো দিন দোকান বন্ধ হয়ে যেতে পারে। তখন তারা সবাই মিলে একটা বোর্ড বানায়, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস, যাদের কাজ হলো এই খেলাকে প্রমোট করা আর কিছু ভুল হচ্ছে কি সেটা নজর রাখা। এর হেডকে Team 11 নিজেই, মানে বেড়াল নিজেই দুধ পাহারা দিচ্ছে। তারা শুধু সরকারি লস ফলো করে, যেসব রাজ্যে ফ্যান্টাসি অ্যাপ ব্যান তাদেরকে অ্যালাউ করে না, 18 বছরের নিচে কাউকে অ্যালাউ করে না। এবার বলুন, একটা 12 বছরের ছেলে যদি ইয়েস আই এম 18 ইয়ার্স ওল্ডে ক্লিক করে, সেটা বোঝার কোনো মেকানিজম আছে কি? বলে আমরা তো আধার কার্ড ভেরিফাই করি। কেউ যদি মা বাবার কার্ড দেখে অ্যাকাউন্ট খোলে, কে আটকাবে? তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? IPL এত হাই এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করে, সেইটা এনজয় করো, ফেভারিট টিম ফেভারিট প্লেয়ারদের খেলা এনজয় করো। জুয়ায় টাইম আর পয়সা ওয়েস্ট করে অ্যাডিক্ট হবার কি প্রয়োজন আছে, যেখানে মানুষ বুঝতেই পারে না যে সে অ্যাডিক্ট হয়ে পড়েছে? রেয়ার কাউকে শুনবেন লাখপতি বা কোটিপতি হয়েছে, ইনফ্যাক্ট শুনবেন না কয়েক হাজার টাকা জিতেছে শুনতে পারেন, কিন্তু তাদের জিজ্ঞাসা করবেন কত দিন ধরে তারা খেলেছে, কত সময় আর কত টাকা ওয়েস্টের পর সেইটুকু জিতেছে। ধোনি, বিরাট, রোহিত এলেও জিততে পারবে না, অ্যাপের মালিকও পারফেক্ট টিম বানাতে পারবে না। এখানে যে খেলে তারা জেতে না, যারা খেলায় তারাই আসল উইনার। এখন অনেকেই বলবে 50-100 টাকা দিয়ে খেললে কি যায় আসে, আমি তো মজার জন্য খেলি। তাহলে বলি 50-100 থেকে এটা অভ্যাসে পরিণত হয়, অভ্যাস থেকে তৈরি হয় অ্যাডিকশন। আর যদি মনে হয় 250, 500, 1000 জিতছেন, তবে হারবেনও খুব তাড়াতাড়ি। এসব না খেলে খেলো সেটাই যেটায় তুমি এক্সপার্ট। তুমি ভ্যালু এক্সচেঞ্জ করো, পয়সা অটোমেটিক আসবে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, দোকানদার, সবজিওয়ালা, কৃষক, দিনমজুর, লেখক, সিঙ্গার, অ্যাক্টর, কন্টেন্ট ক্রিয়েটার, ফিল্ম মেকার, টিচার, বিজনেসম্যান, আপনি যেই হন, আপনি প্রোডাক্ট বা সার্ভিস বা ভ্যালু দিন, আপনি টাকা উপার্জন করতে পারবেন। যারা খেলে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, যাতে ম্যাক্সিমাম মানুষ এটা বোঝে। টাকা কামানোর কোনো শর্টকাট নেই। যারা খুব কম সময়ের মধ্যে অনেক কিছু পেয়েছে, তারা হারাবেও খুব শর্ট টাইমের মধ্যেই। টাকার ভ্যালু জানেই না তারা।